নবনীতা বাপের বাড়িতে রয়েছে তাও 11 মাসের উপর হয়ে গেল। সেই যে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে 5 বছরের ছেলেকে নিয়ে বাবা মার কাছে চলে এসেছিল, তারপর থেকে আর ওমুখও হয়নি। কিছুদিন আগে নীলাদ্রিবাবু কথায় কথায় মেয়েকে তাই বলছিলেন, অনেক দিন তো হয়ে গেল মা, সেপারেশনে আছিস, এবার তো কিছু একটা করতে হবে। যদি ভেবেই থাকিস কোনো প্রকারেই আর সম্ভব নয় রূপমের সাথে ঘর করা, তবে তো এখনই একটা আইনি প্রক্রিয়া শুরু করা দরকার, তাই না? এখনো তুমি বলছো ভাববার কথা? দিনের পর দিন মদ্যপ হয়ে শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করার পর ওই পিশাচটার কথা মনে থাকাটাই তো পাপ না? অনেক সময় তো রেকনসিলিয়েশনেরও একটা চেষ্টা করে অনেকে, তাই বলছিলাম আর কি। আমরা তো জানি ওর অপকর্মের কথা। যাই হোক, আমি একটা ভালো উকিলের সন্ধান পেয়েছি, বুঝলি? তার ফোন নাম্বারও জোগাড় করেছি। যদি কনসাল্ট করিস তো আমাকে বলিস, আমি তোর সাথে ওই ভদ্রলোকের যোগাযোগ করিয়ে দেব। এখন কিছুদিন থাক বাবা, অফিসে এখন একটু কাজের চাপ আছে। পরের মাসে কয়েকদিনের ছুটি নিয়ে এই ব্যাপারটাই এগোবো। এদিকে নবনীতার ছেলেটারও স্কুলটা এবারে চেঞ্জ করতে হবে। পরের কিছুদিন আবার সেইটা নিয়ে লেগে থাকতে হলো ওকে। স্কুলের সাইট থেকে ফর্ম ডাউনলোড করা, সেটা ফিল আপ করে ডকুমেন্ট সহ সেগুলো সাবমিট করা, এই সব কিছুই ওকে নিজে হাতে তখন করতে হয়েছিল। তারপর তো আছেই ছেলেকে প্রপারলি প্রিপেয়ার করা ট্রাভেল, সময়েরই যত অভাব। ওই অফিস থেকে সন্ধ্যে 7টা নাগাদ ফিরে এসে এই কাজটা ওকেই যে করেই হোক সামলাতে হচ্ছিল। আর না করলেও তো চলবে না। একদিন ছেলেকে নিয়ে আবার স্কুলে ইন্টারভিউটাও দিয়ে এলো। বুবাইয়ের বাবার ব্যাপারে প্রথমে কিছু অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হতে হলেও প্রিন্সিপাল ম্যামের সহৃদয়তার কারণে সেটা ভালো মতো উতরেও গেছিল। আর একাডেমিক পার্টটাতে তো নিজের আর ছেলের পারফরমেন্সে বেশ খুশিই ছিল, খুব আশাবাদী ছিল ছেলের ভর্তির ব্যাপারে। 15 দিন বাদে প্রত্যাশিতভাবে স্কুলের সাইটে ছেলের নামটা কৃতকার্যদের তালিকায় দেখতে পাওয়া মাত্রই নবনীতার মনটা আনন্দে ভরে উঠল। একটা মন খারাপের আবহে ছেলের এই সাফল্যটা ওকে যেন সত্যি একটু সতেজ করে তুলল। ঠিক হলো পরের সপ্তাহে বাবাকে নিয়ে যখন ছেলেকে ভর্তি করাতে স্কুলে যাবে, সেই দিনে ফেরার পথে একেবারে ওই উকিল ভদ্রলোকের সাথে দেখা করেই ওরা বাড়ি আসবে। নমস্কার, আমি নীলাদ্রি শেখর বসু। গতকাল আপনাকে ফোন করেছিলাম আজ আসবো বলে। উকিলের চেম্বারে প্রবেশ করে নবনীতার বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আপনারা বসুন। মেয়েকে দেখিয়ে নীলাদ্রিবাবু বললেন, এই আমার কন্যা নবনীতা, আর ওই পুচকেটা দেখছেন ও হলো ওর পুত্র নবনীল, একেবারে বিচ্ছু নাম্বার 1। হ্যাঁ, আপনি তো ফোনে মোটামুটি একটা হিন্ট দিয়েইছিলেন। তা সব কিছু তো এখন ডিটেলেই শুনতে হবে আপনার মেয়ের থেকে। বেশ কিছুটা সময়েরও দরকার। আপনাদের বলতেও খারাপ লাগছে, আমাকে কিছুক্ষণের মধ্যেই অন্য একটা জরুরি কাজে বেরিয়ে পড়তে হবে। এইমাত্র ঘন্টাখানেক আগেই সেটা জানতে পারলাম। কিছু যদি মনে না করেন, আগামীকাল রাত 8টা নাগাদ যদি একটু আসতে পারেন খুব ভালো হতো। একটু আমতা আমতা করে নবনীতা তখন বলল, ঘন্টাখানেক আগে হয় না? না, আসলে আমি সন্ধ্যে 6টা থেকেই আমার কনসালটেশন শুরু করে দিই। ওই সময়টা একটু ভিড় থাকে বলেই আপনাকে 8টায় আসতে বলেছিলাম। কেননা আপনার এটা ফার্স্ট ভিজিট কিনা আমার কাছে। ব্রিফিংটা যদি ইন ডিটেইলি না হয় তাহলে পরে আবার অসুবিধা হতে পারে, সেই জন্যই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি 8টা নাগাদই আসার চেষ্টা করব। আজ তাহলে আসি, নমস্কার। পরের দিন নির্দিষ্ট সময়ে নবনীতা চলে গেল কৌশিকবাবুর চেম্বারে। ক্লায়েন্টের থেকে পূর্বাপর সব শুনে টুনে নিয়ম কানুনের কিছু আভাস উকিলবাবু দিয়ে দিলেন আর বললেন, যদি এই ডিভোর্সে দুই পক্ষের সম্মতি না থাকে তবে কন্টেস্টেড ডিভোর্সের পথেই যেতে হবে। সেক্ষেত্রে ফ্যামিলি কোর্টে একটা পিটিশন করতে হবে আর অপর পক্ষকে একটা উকিলের চিঠি পাঠাতে হবে। এটা হলো গিয়ে প্রাথমিক ধাপ। তারপর কোর্টে উভয় পক্ষের কথা শোনা হবে। আর এই শুনানির দিনগুলোতে আপনাকে কিন্তু সশরীরেই কোর্টে উপস্থিত থাকতে হবে। যদিও আপনার হয়ে আমি কেসটা হ্যান্ডেল করব। নিয়ম মাফিক একটা রেকনসিলিয়েশনেরও চেষ্টা করা হয়। যদি তা ফেইলই করে তবে বেশ কিছু পূর্বে ওই শুনানি চলে। এখন একটা ফর্মাল পিটিশন দাখিল করতে হবে। আমি সব তৈরি করে রাখবো। পরশুদিন আপনারা সুবিধা মতো সময় এখানে এসে সই সাবিতগুলো করে দিয়ে গেলেই হবে। ও বলতে ভুলে গেছি, কোর্টের জন্য কিছু টাকা পয়সাও লাগবে। আপনাকে আমি সব ফোনে জানিয়ে দেব, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি তাহলে পরশু দিন সন্ধ্যে 7টা নাগাদই আসবো। আপনার ফিজটা 1000 টাকা। ভদ্রলোক যে খুব বড় মাপের একজন পেশাদার তা ওনার হাবে ভাবেই বুঝতে পেরেছিল নবনীতা। কথা বলার সময় এত ঘন ঘন ফোন আসছিল যে উনি প্রায় বাধ্যই হলেন মোবাইলের সুইচ অফ করে দিতে। দিন 15 বাদে কৌশিকবাবু আবার ফোনে ডেকে নিলেন নবনীতাকে, আরও কিছু সই সাবুদের প্রয়োজন ছিল বলে। যথাসময়ে নবনীতা সেখানে পৌঁছে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর ঘরে ঢুকলে উকিল সাহেব জিজ্ঞেস করলেন, আপনার অ্যালিমনির ডিমান্ড যদি কিছু থেকে থাকে তো বলতে পারেন। না, ওই নরাধমের থেকে কোনো অ্যালিমনিরই দরকার নেই আমার। আপনি শুধু দেখবেন আমার ছেলে কাস্টডিটা যেন আমিই পাই। অবশ্যই, সেজন্যই তো আজ আপনাকে ডাকা। এই কথা বলে কৌশিকবাবু যখন কিছু লেখালেখি করছিলেন, নবনীতা বসে বসে ঘরের চারদিকটা দেখছিল। আলমারি ভর্তি ডাই করা আইন আর কেস রেকর্ডের মোটা মোটা বই, আর দুটো বাঁধানো ফটো, একটা আম্বেদকরের আর একটা ফুলের মালা জড়ানো এক অল্প বয়সী মহিলার। নবনীতা ভাবল ছবিটা হয়তো ওনার মাতৃদেবীরই হবে। এটা মনে মনে ভাবলেও ওর কিন্তু জানবার খুব কৌতূহল হলো ফটোটা সত্যি কারেরই বা কার। এটা হতেই পারে ওনার মা, হয়তো খুব অল্প বয়সেই গত হয়েছিলেন। তবে ভদ্রমহিলার মুখের সাথে ওনার কোনো মিল কিন্তু ওর নজরে পড়ল না। কৌশিকবাবুর লেখার কাজ শেষ হয়ে গেলে পর নবনীতাকে দু এক জায়গায় সই করতে হলো। তারপর ওঠার ঠিক আগে একটু ইতস্তত বোধ করলেও নবনীতা সরাসরি জিজ্ঞাসাটাই করে ফেলল, আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই, আমি তো আপনার লিগ্যাল কাউন্সিল। আপনার প্রশ্নের উত্তর দেওয়া বা আপনাকে কোনো অজ্ঞাত জিনিস বুঝে দেওয়াটাই তো আমার কাজ। হ্যাঁ, কি বলছিলেন বলুন। না, এটা কোনো লিগ্যাল ম্যাটারে নয়। তবে বলছিলাম কি, ফটোর ওই ভদ্রমহিলা কে হন আপনার? কয়েক মুহূর্ত চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন কৌশিকবাবু। তারপর বললেন, আর বলবেন না, উনি হলেন আমার প্রয়াত স্ত্রী। বছর 2 হলো আমি ওকে হারিয়েছি। আজও এক মুহূর্তের জন্য ওকে আমি ভুলতে পারি না। সবচেয়ে বেশি কষ্ট হয় জানেন তো, যখন আমার 4 বছরের মেয়েটাকে দেখি। মাত্র 2 বছর বয়স থেকে ওইটুকু মেয়ে মাতৃহারা। প্লিজ কিছু মনে করবেন না, আমি খুবই দুঃখিত আপনার কষ্টটাকে আবার এইভাবে মনে করিয়ে দেওয়ার জন্য। সত্যি খুব খারাপ লাগছে আমার। না না, আপনি বা জানবেন কিভাবে? আপনি তো সরল মনেই আমায় জিজ্ঞেস করলেন। কি হয়েছিল ওনার? ব্রেস্ট ক্যান্সার। অনেক চিকিৎসা করিয়েছিলাম। মুম্বাইতে টাটা হসপিটালেও চিকিৎসা হয়েছিল, কিন্তু বাঁচানো গেল না। কি আর করা যাবে, ভবিতব্যটাকেই মেনে নিতে হলো। হ্যাঁ, ঠিকই বলেছেন, নিয়তে নির্দিষ্ট থাকলে মানুষ আর কী বা করতে পারে। দুজনে কিছুক্ষণ নীরব থাকার পর ওঠার আগে নবনীতা ওনার হাতে যখন ফিসটা দিতে গেল, উনি বললেন, আপনার কাছে এখন রাখুন। সব কিছু ঠিকঠাক মিটে গেলে আমি আপনার থেকে চেয়ে নেব। আপনার কিছু চিন্তা করতে হবে না। ঠিক আছে, আজ আসি তাহলে। এই বলে নবনীতা সেদিনকার মতো বেরিয়ে পড়ল। বাড়ি ফেরার সময় ভদ্রমহিলার মুখটাই যেন ওর চোখে বারবার ভেসে উঠছিল। প্রায় মাস 6 অতিক্রান্ত হয়ে গেল। এর মধ্যে বেশ কয়েকবার ওকে শুনানিতে হাজিরাও থাকতে হলো। এবারে নবনীতা সত্যি যেন একটু ক্লান্ত বোধ করতে লাগলো। আসলে আদালতের দীর্ঘসূত্রিতার ব্যাপারে ওর তো ফার্স্ট হ্যান্ড কোনো ধারণা আগে ছিল না। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে একটা কেসের নিষ্পত্তি হওয়া মানে কতটা সময় সাপেক্ষ ব্যাপার। একদিন বিরক্ত হয়ে তাই ফোন করেই বসলো উকিলকে, কৌশিকবাবু ভালো আছেন তো? আমার কেসটার কি কোনো খবর আছে? না, এখনও অবধি নেই, তবে আর হয়তো খুব বেশি সময় লাগবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, যেদিনই আমি জানতে পারবো আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেব। অনেক ধন্যবাদ। ভদ্রলোক একজন প্রফেশনাল হলেও ওনার কথাবার্তার মধ্যে একটা যেন আন্তরিকতার ছোঁয়া অনুভব করতে পেরেছিল নবনীতা। কোনো প্রশ্নে বিরক্ত তো হতেনই না, বরং বুঝতে না পারা অবধি সুন্দরভাবে সেটা বুঝিয়ে দিতেন। অবশেষে একদিন ফোনে একটা অ্যালার্ট সাউন্ড বেজে উঠতেই ওর চোখে ভেসে উঠল একটা বড় পিডিএফ ডকুমেন্ট, সাথে কৌশিকবাবুর কিছু মন্তব্য। ফাইলটা তো একটা অফিসিয়াল পেপার, আর তার সাথে উনি লিখেছিলেন, আজ আপনি আইনগতভাবে শুধু পুরোপুরি স্বাধীন নন, আপনার সন্তানের কাস্টিয়ানও। সময় সুযোগ মতো দেখা করলে খুশি হব। ফোন করে নবনীতা পরের দিনই ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিল। সেই দিনই আবার রাতের দিকে আরও একটা মেসেজ পেল নবনীতা কৌশিকবাবুর থেকে। সেই বার্তাটা ছিল
একটু যেন দার্শনিক গোছের। বিচ্ছেদের সম্পূর্ণতা হয়তো মিলনেরই মাঝে, তাই না? নবনীতা সত্যি কিছু বুঝে উঠতে পারছিল না ওর কি করণীয়। টাকা পয়সার ব্যাপারেও তো উনি কিছু জানালেন না। যাই হোক, পরের দিনের সাক্ষাতে নবনীতা প্রথমেই উনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করলেন। তারপরেই জানতে চাইল পারিশ্রমিকের কথা। আপনি তো বলেই ছিলেন সব কিছু ঠিকঠাক মিটে গেলে আপনি নিজেই চেয়ে নেবেন। এখন তো সেই সময় উপস্থিত, দয়া করে এবার বলুন। ভদ্রলোক বেশ কিছুক্ষণ উত্তর না দিয়ে চুপ করে থাকলেন। তারপর বললেন, টাকাটাই কি জীবনের সব? ঠিকই, টাকা জীবনের সব নয়, কিন্তু এখানে তো ব্যাপারটা অন্যরকম, তাই না? আপনি আমাকে সার্ভিস দিয়েছেন, তার বিনিময়ে আপনাকে পারিশ্রমিক প্রদান করাই তো আমার কর্তব্য। কিন্তু টাকা ছাড়া যদি অন্য কিছু আবদার করি, যদি দাবি করি আপনার মন, তাহলে কি আপনি তা দিতে অস্বীকার করবেন? সত্যি এই প্রস্তাবটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না নবনীতা। ওই মুহূর্তে কোনো তাৎক্ষণিক উত্তরও ওর যেন মাথায় আসছিল না। শুধু এইটুকুই বলতে পারল, একটু সময়ের প্রয়োজন। এই উত্তরে কৌশিকবাবুও এইটুকু অন্তত বুঝতে পারলেন, এই সময় চাওয়ার মধ্যে নবনীতার হয়তো সরাসরি কোনো প্রত্যাখ্যান নেই। আছে যা, তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু গভীরভাবে ভাবনা চিন্তা করে নেওয়ার অবকাশ খোঁজা। খুব স্বাভাবিকভাবেই একটা ইতিবাচক জবাবের আশা সম্বলিত একটা পরিসরও এতে তৈরি হলো, এবং সেই আশা নিয়েই কৌশিকবাবু আগামী দিনগুলো কাটানোর জন্য একটা সুযোগও পেয়ে গেলেন। দিন 10 কেটে যাওয়ার পর নবনীতা সত্যি একদিন দেখা করার ইচ্ছে প্রকাশ করলো। যে বিশেষ দিনটাতে অন্য অনেক কথার মাঝে ও যেটা বলতে পেরেছিল তা হলো, মিলনের উদ্দেশ্য যদি হয় নিখাত প্রেম, ভালোবাসার আদান প্রদান, তাহলে আমার কোনো অসুবিধা নেই তাতে। কেননা আমি তো একজন ঘরপোড়া গরু, তাই এই কথাগুলো আজ আমায় বলতে হচ্ছে। বাড়িতে নবনীতার বাবা মা আগেই শুনেছিলেন তাদের একমাত্র মেয়ের জীবনে আকস্মিকভাবে সৃষ্টি হওয়া আশাব্যঞ্জক এই বাঁকের কথা। আজ মেয়ের থেকে সব কিছু শোনার পর ওরা যেন অনেকটাই হালকা বোধ করতে লাগলেন। খুবই স্বাভাবিক, কারণ সন্তানের সুখেই তো মা বাবার সুখ, এতে তো কোনো অতিশয়োক্তি নেই। শুনছিলেন আজকের গল্প আলোর ঝিলিক, কলমে গৌতম নারায়ণ দেব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।